দিনটা ছিল জ্যৈষ্ঠ মাসের একদম মাঝামাঝি। প্রচন্ড ভ্যাপসা গরম, দুপাশে ঘন বাঁশবন, তার ঠিক মাঝ বরাবরই চলে গেছে অন্ধকার মাখা একটা নিরিবিলি রাস্তা। একই ভ্যাপসা গরম, তার উপর আকাশে ঝেঁপে মেঘ করে এসেছে। এই খিটখিটে গরমে ঘাম মুছতে মুছতে নিরিবিলি পথ ধরে চুপিসারে হাতে একটা টর্চ আর বড় সাইজের ব্যাগ নিয়ে এগিয়ে চলেছে বাবলু। রাতের কালো আকাশের ঠিক ঈশান কোণ বরাবর কড় কড় করে একটা বাজ পড়ল। চারিদিকটা একেবারে জ্যোৎস্না ফাটা আলোর মতো আলোকিত হয়ে উঠল। বাবলু বলল, আরে দূর, শুধু গড়গড় আর গড়গড়, দু এক ফোঁটা এলেও তো হয়। এই অসহ্য গরমে ঘেমে নিয়ে একেবারে স্নান করে যাচ্ছি, কিন্তু এক্ষুনি বৃষ্টি নামলে যে একেবারে সব বনেশের মাথায় পা হয়ে যাবে। না না বাবা, তাড়াতাড়ি পা চালাই, কোনো ভ্যান বা রিক্সাও তো দেখছি না। এই দুর্যোগের রাতে একটা রিক্সা দিশার আলো দেখিয়ে এগিয়ে এলো বাবলুর সামনে। বাবলু দেখল রিক্সায় একটি অপরূপ সুন্দরী মেয়ে বসে আছে। বাবলুর দিকে তাকিয়ে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। ততক্ষণে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে। রিক্সাওয়ালা বলল, বাবু আর দেরি করবেন না গো, তাড়াতাড়ি উঠে আসেন, বৃষ্টি নামি গেল। ঝপাত করে রিক্সার উপর উঠে বসলো বাবলু। তার মাথায় এখন একটাই চিন্তা ঘুরছে, কোনো প্রকারে তাকে এই ব্যাগটা ঠিকঠাক জায়গায় পৌঁছে দিতে হবে। রিক্সাওয়ালা বলল, আপনি কোথায় যাবেন বাবু? আমি ওই খেজুরকটি শ্মশান পাড়ে যাব, ওই বটতলার সামনেটায় নামিয়ে দিলেই হবে। আপনি এত রাতে ওই খেজুর কাটি শ্মশানে যাবেন? আপনার ভয় করে না বুঝি? কিছু পাচার টাচার করছেন না তো? এ কি সব যা তা বলছেন আপনি? আমি ওইখানেই একটি বিশেষ কাজে যাচ্ছি। কি এমন বিশেষ কাজ যে এত রাতে ওই ভয়ঙ্কর জায়গা যাচ্ছেন? আপনার প্রাণের মায়া নেই? আপনি জানেন না বেশ কয়েক বছর হলো ওই খেজুর কাঠি শ্মশানে কিছু গুন্ডা আর মস্তান আস্তানা গেড়েছে? জানি, কিন্তু আপনি কে? এত কিছু আপনি কি করে জানলেন? আর এত রাতেই বা আপনি যাচ্ছেন কোথায়? এতক্ষণ মেয়েটির আর বাবলুর কথাবার্তা সেই রিক্সাওয়ালা চুপচাপ শুনছিল। আর চুপ থাকতে না পেরে সেই রিক্সাওয়ালা বলে উঠল, বাবু, ও আমার মাইয়া কোমল, পাশের গ্রামে ওই বাচ্চাদের পড়াতে যায়, আর ফেরার সময় আমি ওকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরি। আর বলবেন না বাবু, আগের মাসে আমার ছোট মাইয়াটারে ওই গুন্ডার দল তুলে নিয়ে গিয়ে সিরে খেয়েছে। যখন তার শরীরটারে পাওয়া গেল, দেখি শরীরটার উপরে এক টুকরা কাপড় নাই বাবু, চোখগুলা কারা যেন খুলে নিয়েছে, বুকটা পেটটা গাইটা ভেতরে জিনিসপত্র কারা যেন বার করে নিয়েছে। এত কিছু ঘটে যাওয়ার পরেও পুলিশকে জানানো হয়নি? পুলিশ? পুলিশে বললে আর কি করুম বাবু, ওইসব গুন্ডা মস্তানরা পুলিশ গোসব কিনা নিছে। এসব ঘটনা আমার কানেও অনেক এসেছে। ওইসব গুন্ডা মস্তানদের দিন এবার শেষ, কালকের সূর্যোদয় ওরা আর দেখতে পাবে না। কথাটা শেষ হওয়ার সাথে সাথে সামনে কোথাও যেন আকাশ ভেঙে পড়ল। চারিদিক ঝলসে উঠল একবার, আর সেই আলোয় বাবলু মেয়েটির দিকে তাকালো। দেখল তার চোখের কোণে জল টলমল করছে। তার মনের মধ্যে জেদ চেপে গেল, আর যেই কাজে সে বেরিয়েছে সেটা শেষ না করে বাড়ি ফিরবে না। হঠাৎ রিক্সাওয়ালা ব্রেক কষে দাঁড়িয়ে পড়ল। বাবু, ওই দিকটায় আর যাইতে পারুম না, এইখানেই নাইমা পড়ুন। বুঝতেই তো পারছেন, সঙ্গে আমার মাইয়াডা আছে, ওদের চোখে পড়লে আমার মাইয়াডারে একেবারে শেষ করে ফেলবে। না না কাকা, আপনাকে বিপদে ফেলবো না, এটুকু আমি হেঁটে যেতে পারবো। এই নিন, এটা সঙ্গে রাখুন। রিক্সাওয়ালাকে তার পারিশ্রমিক বুঝিয়ে দেয় বাবলু, আর সাথে কিছু টাকা উপরি ধরে দেয়। সেই টাকা নিতে কিছুটা ইতস্তত বোধ করছিল সে। বাবলু তাকে ভালোবেসে দেওয়ায় সেই টাকা নিয়ে সেই রিক্সাওয়ালা সেখান থেকে চলে যায়। আর যাওয়ার সময় বাবলু দেখল মেয়েটি রিক্সা থেকে তার দিকে তাকিয়ে আছে। না, বৃষ্টি থামার কোনো নামই দেখছি না। যা ভেবেছি ঠিক তাই, সব প্ল্যানিং মনে হয় এবারে ম্যাচকার হয়ে যাবে। বৃষ্টির তেজ আর ঝড়ের প্রকোপ যেন বেড়েই চলেছে। ব্যাগ থেকে ছাতাটা বের করে সেটা খুলে নেয় বাবলু, আর সাথে সাথেই বেজে ওঠে ফোনটা। কি গো, তুমি কোথায়? আমার কথাটা শোনো, ফিরে এসো। ওই গুন্ডা মস্তানদের সাথে তুমি একা পেরে উঠবে না। তুমি ফোনটা রাখো, আমার কাজ মিটিয়ে তবে আমি বাড়ি ফিরবো। আর এত ঘন ঘন ফোন করবে না। আমার কথা শোনো, তোমার কিছু হয়ে গেলে আমি কি করব? বাবলু ফোনটা কেটে দেয়। বেশ কয়েক বছর হলো কিছু মাফিয়া এই খেজুর কাঠির শ্মশানে ঘাঁটি গেড়েছে, আর মানুষ খুন করে তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কেটে বিদেশে পাচার করছে। পুলিশ অনেক চেষ্টা করেছে এই দলটিকে হাতে নাতে ধরার, কিন্তু পেরে উঠছে না। খেজুর কাঠির শ্মশানের চারিপাশে জঙ্গলে ঘেরা, তাই মাফিয়াদের রমরমা যেন বাড়িয়ে দিয়েছে এই খেজুর কাঠির জঙ্গল।
পিচ্ছিল কাদায় পা না হড়কিয়ে খুব সাবধানে হেঁটে চলল বাবলু। পায়ের চটিতে এক ঝাঁক কাদা আটকে জুতো জোড়া ভারী হয়ে গেছে। অন্যদিকে ঝড়ের তেজ ক্রমশ বেড়েই চলেছে, তার সাথে বিদ্যুতের ঝলকানিও। ওই তো শ্মশান। তার মানে এইখানেই তো লোকটার আসার কথা। কই, আশেপাশে কাউকে তো দেখতে পাচ্ছি না। ওই গাছটার কাছে গিয়ে দাঁড়াই বড়। খেজুর কাঠির শ্মশানে পৌঁছে বাবলু একটি বড় গাছের নিচে আশ্রয় নিল। বিদ্যুতের ঝংকার এই দুর্যোগের রাতের পরিবেশকে আরো ভয়ঙ্কর করে তুলেছে। এটা কি? এটা আমি কি দেখছি? ছাতা থেকে বৃষ্টির জলের বদলে রক্ত পড়ছে। আশপাশটা তাকিয়ে দেখল সে, চারিদিকে রক্তে ভেসে যাচ্ছে। ভয়তে কাচুমাচু হয়ে সে তার মাথার উপরে তাকালো, আর তাকাতেই যে দৃশ্য দেখল সেটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। কি কি? ওটা ওটা কি? ভয়তে সে কি করবে কিছুই বুঝতে পারল না, শুধু হাঁ করে তাকিয়ে রইল গাছের উপর। গাছের মাঝ ডালেতে একটা গলা কাটা লাশ ঝুলছে, আর সেখান থেকে ঝরঝর করে ঝরে পড়ছে কাঁচা তাজা রক্ত। কেউ একটু আগে লোকটিকে মেরে কেটে ঝুলিয়ে রেখে গেছে। চোখের জায়গায় চোখ নেই, শুধু আছে কালো অন্ধকার গর্ত আর জমাট বাঁধা বদ রক্ত। বুক পেট কেউ ফালা ফালা করে ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ বার করে নিয়েছে, ঠিক যেরকমটা সেই রিক্সাওয়ালার মেয়ের সাথে ঘটেছিল। কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর! আমি আসার আগেই আবারও একজনের প্রাণ চলে গেল। আজ আমি ওদের না মেরে বাড়ি ফিরবো না। কথাগুলো বলার সাথে সাথে সেই লাশটা ধপ করে মাটিতে পড়ে গেল। এক হাত ছিটকে সরে গেল ভয়তে বাবলু। কি মর্মান্তিক সেই দৃশ্য! আর এক মুহূর্ত সে সেখানে দাঁড়ালো না। সেখান থেকে তার বড় ব্যাগটা নিয়ে পড়ে কি মরি হয়ে ছুটে চলল। কাদা পায়ে স্লিপ খেতে খেতে সে আদো আদো পা মাটিতে ফেলতে ফেলতে ছুটে চলেছে। বৃষ্টি থেমে গেলেও আকাশে মাঝে মাঝে চিকচিক করে বিদ্যুৎ চমকাচ্ছে। ব্যাঙেদের চিৎকার আর নিশাচর পাখিদের কর্কশ স্বর যেন বলে দিচ্ছে ভয়ঙ্কর কিছু একটা হতে চলেছে। ওই তো দূরে একজন দাঁড়িয়ে আছে। না না না, এগিয়ে যাই, কিন্তু কাজটা সারতে হবে খুব সাবধানে। অন্ধকার মাখা পরিবেশটা যেন দৈত্যের মতো গিলতে আসছে। সম্মোহিত হয়ে সে সেই ছায়া মূর্তিটার দিকে এগিয়ে চলল। আসেন আসেন বাবলু মশাই, আসতে কোনো অসুবিধা হয়নি তো? রাস্তায় আপনার উপহারটা পেয়েছেন তো? উপহার মানে কি বলছো? কেন, ওই বট গাছের গলা কাটা বডিটাই তো আপনার উপহার বাবলু মশাই। বেচারা, আপনার জন্য তাকে মরতে হলো। মানে আমার জন্য মরতে হলো মানে কি বলতে চাইছো? মানেটা তো খুব সোজা। এত বড় একটা গুরুত্বপূর্ণ খবর এত লেট করে দেওয়ার জন্যই না প্রাণটা ফুরুত হয়ে গেল। নতুন ইন্সপেক্টর বাবলু চন্দ্র চৌধুরী। বাবলু তখন রাগে গজগজ করছে। রাগে তার মাথাটা গরম হয়ে গেছে। তার মানে সে যে আজ আসবে এই কথা তারা অনেক আগেই জেনে গেছে। বাবলু একটা কথাও বলল না। সব রাগ, অভিমান, বুকচাপা ভয় তার ঘাম হয়ে ফুটে বাইরে বেরিয়ে পড়ছে। দিন বাবলু বাবু, ব্যাগটা দিন। ব্যাগটা এগিয়ে দিতে যাবে ঠিক তখনই আবার চোখের অলক্ষ্যে ক্ষণিকের মধ্যে ব্যাগ থেকে বার করে আনলো তার গুলি ভরা পিস্তলটা, আর সেটা উঁচিয়ে তাক করে রাখলো সেই লোকটির মাথা লক্ষ্য করে। চোখের নিমেষে এই ঘটনাটা যে ঘটে যাবে সেটা ওই লোকটিও বুঝতে পারেনি। বল বল, তোদের বসকে কেন তোরা এইভাবে মানুষ খুন করিস? কি করিস তোরা তাদের নিয়ে? ওই বাবলু মশাই, আমার এলাকায় এসে আমার সাথে বিট্টিপনা করে কার সাধ্যি? আমার নাম ভম্বল, আমায় দেখলে করে যায় অম্বল। আজ তোদের সব পর্দা ফাঁস করব। আজ তোদের দিন শেষ। মানুষের শরীর থেকে অঙ্গগুলো নিয়ে কেটে বাইরে পাচার করবি, আর কেউ সেটা বুঝতে পারবে না। পুলিশের চোখে কি ধুলো দেওয়া অতটা সোজা রে? আমি ইন্সপেক্টর বাবলু চন্দ্র চৌধুরী, এই খেজুরকাঠি থানার নতুন ওসি। আপনি কি ভেবেছেন আপনিও এত সহজে জানতে পারবেন? কিছুতেই বলবো না আপনাকে। কি করবেন আপনি? মারবেন? মারুন।
বাবলুর তখন ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ার উপক্রম। ঘোড়াটা টেনে তিনি ফায়ার করার আগে চোখের পলকে পাশের ঝোপঝাড়ের পিছন থেকে ভেসে আসতে লাগলো এক অমানবিক চিৎকার আর গর্জন। এই কে ওখানে? সামনে বেরিয়ে আয়, নয়তো সব কটাকে গুলি মেরে মাথার খুলি উড়িয়ে দেবো। বেরিয়ে এলো একটা কালো ছায়ামূর্তি। সেই কালো ছায়ামূর্তি 4 পায়ে এগিয়ে এলো তাদের দিকে। মুখে তার বড় বড় ধারালো দাঁতের শাড়ি আর ধারালো নখ ওই প্রাণীটিকে আরো হিংস্র করে তুলেছে। এটা আবার কে? এই পুলিশ অফিসার, তুই কাকে ধরে নিয়ে এসেছিস? হ্যাঁ, প্রাণীটি ঝপাত করে পিছন থেকে এসে ঝাঁপিয়ে পড়ল ভম্বল আর তাদের লোকজনের উপর। আর ভম্বলের ঘাড়ে এসে কামড় বসালো ওই মূর্তিটা। ঘাড়ে কামড় বসাতে গোটা শরীর থেকে বেরিয়ে এলো একটা কালো ধোঁয়া। আর সঙ্গে সঙ্গে সাপে কামড়ানোর মতো নীল হয়ে গেল তার সারা শরীরটা। গোঙানি আর মরণ চিৎকার ছাড়া আর কোনো কথাই বলতে পারছিল না ভম্বল। এই সমস্ত দৃশ্য পুলিশ ইন্সপেক্টর বাবলুর ঠিক চোখের সামনেই ঘটছিল। সে পুলিশ হয়েও কিছু করতে পারছিল না। মানুষ হয়ে অপশক্তির সাথে লড়বার ক্ষমতা তো তার নেই। কিছু করে উঠবার আগেই সেই অপশক্তিটা তাকে টেনে নিয়ে চলে গেল একটা ঝোপের আড়ালে। ওরে বাপরে, কি ছিল ওটা? আর ওটা আমার উপর কেন আক্রমণ করলো না? ওই মূর্তিটার পিছু নিলে হয়তো সব রহস্যের কিনারা হতে পারে। এই বলে বাবলু সেই বিভৎস মূর্তির পিছু নিল আর দেখলো সেই মূর্তি ভম্বলকে টানতে টানতে নিয়ে চলেছে খেজুর কাঠের শ্মশানে শেষ প্রান্তের জঙ্গলের ভেতর একটা পুরনো বাড়ির দিকে। সেইখানে গেলে হয়তো সবকিছুর সমাধান খুঁজে পাবে। হ্যালো নরহরি, তুমি এক্ষুনি শীঘ্রই 4 জন কনস্টেবলকে নিয়ে ওই খেজুর কাঠি শ্মশানের শেষ প্রান্তের যে পুরনো বাড়িটা আছে, হ্যাঁ সেদিকটায় চলে এসো। আজ রাতের মধ্যেই সব রহস্যের সমাধান করতে হবে, নয়তো অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। ধীরে ধীরে ব্যাপারটা অনেক দিন ধরেই জল ঘোলা হয়েছে। এখনো শুনতে পাওয়া যাচ্ছে ভম্বলের মরণ চিৎকার। তিলে তিলে মারছে হয়তো সেই অপশক্তি ভম্বলকে। চোখের নিমেষে সেই অপশক্তি ভম্বলকে নিয়ে যেন হাওয়ায় মিলিয়ে গেল। আর ঠিক তখনই কোথায় আসো গো? কে কোথায় আসো? আমার যে সর্বনাশ হয়ে গেল, বাঁচাও গো, আমার মেয়েটারে বাঁচাও। ওই রিক্সাওয়ালা এখানে? তার মানে গুন্ডার দল কোমলকে তুলে নিয়েছে। এ আমার কি হয়ে গেল গো? কেউ আমার সাহায্য করো। কি হয়েছে? এইভাবে কাঁদছেন কেন? আমার সর্বনাশ হয়ে গিয়েছে বাবু। বাড়ি ফেরার পথে কয়েকজন গুন্ডা আমারে বাইধা আমার চোখের সামনে আমার মেয়েটার সম্মান নষ্ট করে। আমার মাইয়াডারে কাঁধে লইয়া এই পুরনো বাড়িতে লইয়া আইছে। ওরে মাইরা ফেলবে। আপনি আপনি ওরে বাঁচান, ওরে বাঁচান। এর জন্য আপনি যাচান, আমি তাই দিতে রাজি আছি। চলুন চলুন চলুন, এক্ষুনি চলুন, আমার পিছনে আসুন। চলুন বাবু, তাড়াতাড়ি চলুন। পিস্তলটা হাতে নিয়ে আগে আগে হাঁটছে পুলিশ ইন্সপেক্টর বাবলু, আর তার পিছনে পিছনে এগিয়ে চলেছে সেই রিক্সাওয়ালা। যদিও তিনি তার আসল পরিচয় জানেন না। তারা দুজনে চুপিসারে পুরো বাড়িটার ভেতরে প্রবেশ করল। চারিদিকের ভগ্নপ্রায় দরজা জানালা দাঁড়িয়ে আছে তালপাতার প্রহরীর মতো। ঘরের দেওয়াল ভেঙে পড়েছে। হঠাৎ ভেতরের ঘর থেকে শুনতে পাওয়া গেল কোমলের মর্মান্তিক চিৎকার। সেই চিৎকার অনুসরণ করে রিক্সাওয়ালা আর ইন্সপেক্টর ভেতরে প্রবেশ করল। কি সর্বনাশ হলো আমার! ওরা আমার মাইয়াদারে মেরে ফেলেছে। এখন এখন আমি কি দিয়ে বাঁচবো? আর কোমলের বাবা পাশে বসে কাঁদতে থাকে। আমার কি সর্বনাশ হয়ে গেল রে! কি সর্বনাশ হয়ে গেল! পুলিশ অফিসার বাবলু কিছু বুঝে ওঠার আগেই কোমল তার হাত থেকে পিস্তলটা কেড়ে নেয়। তারপর মানুষের মতো উঠে দাঁড়ায়। ভেতর থেকে বেরিয়ে আসে আরো কয়েকজন লোক। কোমল, পিস্তলটা আমাকে দিয়ে দাও, ওটা খেলনার জিনিস নয়।
যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে। কি আর বিপদ হবে পুলিশ বাবু? যা বিপদ হবে সে তো আপনার হবে, আমার তাতে কি? বাবলু কিছু একটা বলতে যাবে ঠিক তখনই ধমাস করে মাথায় পড়ল বাঁশের বাড়ি। ঘুরে দেখলো লাঠি হাতে দাঁড়িয়ে আছে রিক্সাওয়ালা। মা, আমার কাজটা আমি ঠিক করেছি। বেটা আমাদের সাজানো গোছানো এতদিনের ব্যবসা লাটে তোলা ধান্দা করছিল। বাবলু বুঝতে পারলো এই সবকিছু তার সাথে ছলনা করা হয়েছে। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে সে বলল, তার মানে এতদিন ধরে ঘটে চলা এই জঘন্য কাজকর্ম তোমার কোমল। ধীরে ধীরে মাটি থেকে উঠে বসার চেষ্টা করলো বাবলু। উঠে বসে সে দেখল এই জঘন্য কাজের পেছনে যে এইরকম নিরীহ দুটো মুখ লুকিয়ে থাকতে পারে সেটা ঘুণাক্ষরেও টের পায়নি বাবলু। কিরে বেটা, নিজেকে বেশি চালাক মনে করিস তাই না? রিক্সাতে ওঠার আগে থেকেই আমি সব জানতে পেরেছিলাম বেটা তুই পুলিশ অফিসার। চলে বলে আমি তোকে এখানে নিয়ে এসেছি। আমি সেই ঘনা মাফিয়া। কথাটা শোনা মাত্রই আকাশটা যেন মাথার উপর ভেঙে পড়লো বাবলু। আমায় ছেড়ে দে আমায়। পুলিশের গায়ে হাত দেওয়ার পরিণাম কি হাতে নাতে বুঝিয়ে দেবো আমি। কথাটা বলতেই ধনা মাফিয়া খিক করে হেসে উঠল। তাতে বাবলু অফিসারের পুরো সারা শরীর রাগে জ্বলে উঠল। মজা তো এবার তুই বুঝবি রে অফিসার। তোর মতো কত অফিসার গেল, কত অফিসার এলো, তোকেও আমরা তাদের মতো কেটে বিক্রি করবো রে। অফিসারের অঙ্গ প্রত্যঙ্গ বলে কথা, ভালো দাম পাওয়া যাবে। এই বলে কোমল একটা ধারালো অস্ত্র হাতে নিয়ে এগিয়ে গেল পুলিশ অফিসার বাবলুর দিকে। ঠিক তখনই দমাস করে তার সামনে পড়ল ভম্বলের মুন্ডহীন শরীরটা। নিমেষের মধ্যে সবাই অবাক হয়ে উপর দিকে তাকিয়ে দেখল সেই অদ্ভুত ছায়ামূর্তি চার পায়ে নেমে আসছে তাদের দিকে। এটা আবার কি? এই অফিসার, তুই এটা কাকে সঙ্গে করে নিয়ে এসেছিস? আজকে দুই ব্যাটাকে শেষ করে ফেলবো। কথাটা শেষ করে কোমল সেই ছায়ামূর্তির দিকে পিস্তল তাক করে ঠাই ঠাই করে গুলি চাপল। আর তখনই ঝাঁপিয়ে পড়ল সেই ছায়ামূর্তি কোমলের উপর। নিমেষের মধ্যে শরীর থেকে মুন্ডুটা ছিঁড়ে আলাদা করে দিল। বাকি সবাই সেই দৃশ্য দেখে যে যেদিকে পারল দৌড় লাগালো। আর সেই মুহূর্তে চোখের পলকে সবার মুন্ডুগুলো যেন মরাট মরাট করে ঘুরিয়ে দিল অন্যদিকে। অফিসার, অফিসার আমাকে বাঁচান, আমাকে বাঁচান, ওর হাত থেকে আমাকে বাঁচান। কি রে ধনা, আমাকে চিনতে পারছিস না? আমি তোর বাপ গোলাপ চাঁদ। বেঁচে থাকতে তোকে তো আমি সৎ পথে আনতে পারিনি। তোর পাপের ঘড়া আজ পূর্ণ হয়েছে, তাই তোকে নিতে এলাম রে। বাবা, আমার ভুল হয়ে গেছে বাবা, আমি কথা দিচ্ছি আমি আজ থেকে সব খারাপ কাজ বন্ধ করে দেবো। আমায় যেতে দাও, আমায় যেতে দাও, যেতে দাও আমায়। তোকে ছেড়ে দেব? তোর জন্য কত বাপ কত মা সন্তান হারা হয়েছে, কত স্ত্রী স্বামী হারা হয়েছে। সেই পাপের বোঝা শুধু তুই নয় রে, আমাকেও বহন করতে হচ্ছে। তাই তো আমার মুক্তি হচ্ছে না। আজ আমার মুক্তি হবে। এই বলে অপশক্তি দু হাত তুলে ঝাঁপিয়ে পড়ল ধনার উপর। পুলিশের চোখের সামনে ধনার মুন্ডুটা ছিঁড়ে নিল সেই অপশক্তি। শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল বাবলু। তার প্রতিশোধ শেষ করে সেই অপশক্তি নিজেই কোথায় হাওয়ায় মিলিয়ে গেল। তখন চারিদিকে পড়ে রয়েছে সারি সারি মৃতদেহ। কনস্টেবল নিধিরাম এবং আরো কিছু পুলিশ সেখানে এসে উপস্থিত হয়েছে। তারা শুধু দেখতে পেল চারিদিকে শুধু মৃতদেহ পড়ে রয়েছে। নিধিরাম বলল, স্যার, এইসব হলো কি করে? এর কোনো ব্যাখ্যা আমার কাছে নেই। পাপ আজ পাপীদের সাজা দিয়ে চলে গেল। নিধিরাম, বডিগুলোকে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দাও।